গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে আসন্ন পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্ট ইন্ডাস্ট্রির ওপর, সেটা হচ্ছে স্ট্যাটাস অফ মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন। অর্থাৎ তোমাদের সামনে যে সম্ভাব্য কোয়েশ্চেন্স আসতে পারে তা হলো, তোমাকে দিয়ে দিল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আন্ডার মহারত্ন অর নট আন্ডার মিনিরত্ন, বা হুইচ ওয়ান ইজ মহারত্ন, হুইচ ওয়ান ইজ মিনিরত্ন। বা তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে এ সিপিএসই should be granted মহারত্ন স্ট্যাটাস ইফ বলে অপশন থাকবে। অর্থাৎ কোন স্ট্যাটাস, কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে সে মহারত্ন স্ট্যাটাস পেতে পারে। এই টাইপের কোশ্চেন্সটা জানার জন্য তোমাদের কাছে কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করছি। স্ট্যাটাস অফ মহারত্ন, নবরত্ন অ্যান্ড মিনিরত্ন। ক্রাইটেরিয়া টু বিকাম মহারত্ন, মহারত্ন হওয়ার জন্য কী বৈশিষ্ট্য থাকা দরকার। নাম্বার ওয়ান, দ্য সিপিএসই শুড অলরেডি বি এ নবরত্ন কোম্পানি। অর্থাৎ সিপিএসই মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস কোনগুলো? যেখানে উৎপাদন, পরিচালনা এবং মালিকানা কেন্দ্র সরকারের সম্পূর্ণ। কেন্দ্র সরকারের কোনো সংস্থা বা কেন্দ্র সরকার নিজে সরাসরি পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে এবং মালিক, সেগুলোকে আমরা বলবো সিপিএসই। তাহলে তাদেরকে আগে হতে হবে নবরত্ন, তবে তাদের আমি মহারত্ন হিসাবে বিচার করতে পারবো। দ্য সিপিএসই শুড হ্যাভ অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার of more than rupees 25,000 crore during the last 3 years. তাহলে তাদের 25,000 কোটি টাকা বেশি টার্নওভার থাকতে হবে। অর্থাৎ আমি যে বছরে স্টাডি করছি তার আগের 3 বছর। ব্যবসার পরিমাণ হতে হবে 25,000 কোটি টাকার বেশি। দ্য সিপিএসই's average annual net profit after tax should be more than 5,000 crore during the last 3 years. তাহলে যে বছর আমরা স্ট্যাটাসটা বার করবো ঠিক তার আগের 3 বছর তার নেট প্রফিট, মানে ট্যাক্স দেওয়ার পর যে প্রফিটটা পড়ে থাকছে তার পরিমাণ থাকতে হবে 5,000 কোটি টাকার বেশি। 4 নম্বর, দ্য সিপিএসই শুড বি লিস্টেড অন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ। ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে তাকে লিস্টেড হতে হবে এবং একটা মিনিমাম প্রেসক্রাইব শেয়ার পাবলিক শেয়ার হোল্ডিং হিসাবে থাকবে আন্ডার সেবির গাইডলাইন। অর্থাৎ সরকারি সংস্থাগুলো একটা লিমিটেড শেয়ার হোল্ড করে রাখতে হবে, বাকিটা বাজারে ছাড়তে হবে। দ্য সিপিএসই শুড হ্যাভ অ্যাভারেজ অ্যানুয়াল নেট ওয়ার্থ মোর দ্যান রুপিস 15,000 crore ডিউরিং দ্য লাস্ট 3 years। তাহলে নেট ওয়ার্থ মানে তার যে সমস্ত ওয়ার্থগুলো বিক্রি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে বাদ দিয়ে যে ওয়ার্থটা রয়েছে, মানে তার ল্যান্ড, তার বিল্ডিং, তার ইকুইপমেন্ট, তার আদার্স অ্যাসেটস, এই জায়গাগুলো নেটওয়ার্ক, সেটা থাকতে হবে 15,000 কোটি টাকার বেশি বছরে। দ্য সিপিএসই শুড হ্যাভ সিগনিফিক্যান্ট প্রেজেন্স গ্লোবালি। আন্তর্জাতিক স্তরে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবস্থান থাকতে হবে সেই জায়গায়। যেমন ধরা যাক আমাদের স্টিল কোম্পানিগুলোর মধ্যে যদি আমি বলি সেল, আমি যদি বলি ইস্কো, টিস্কো, আমি যদি বলি স্যাম স্টিল, আমি যদি বলি জিন্দাল স্টিল, তাহলে এদের মধ্যে গ্লোবালি কাদের প্রেজেন্স আছে, তাহলে সেইগুলোকে নবরত্নের, এই মহারত্নের আন্ডারে নিয়ে আসবো। তাহলে বোঝা গেল, আশা করা যায় যে কীভাবে আমরা মহারত্নের ক্রাইটেরিয়াটা তৈরি করছি। ক্রাইটেরিয়া টু বিকাম নবরত্ন কোম্পানি। নবরত্ন কোম্পানি হতে গেলে কী ক্রাইটেরিয়ার প্রয়োজন? এ সিপিএসই হুইচ ফলস আন্ডার দ্য মিনিরত্ন ক্যাটাগরি 1 and Schedule A CPSE has obtained rating of
ভেরি গুড আর এক্সেলেন্ট ইন 3 অফ দ্য লাস্ট 5 ইয়ার্স। তাহলে মিনিরত্ন 1 ক্যাটাগরিতে তাকে থাকতে হবে। সিপিএসসি, শিডিউল এ, এবং আমরা যে বছর স্টাডিটা করছি ঠিক তার আগের 5 বছর তার রোল, 5 বছরের মধ্যে 3 বছর অন্তত তার পারফরমেন্সের দিক থেকে তাকে গুড বা এক্সেলেন্ট পেতে হবে, তবে তাকে আমরা নবরত্নের অধীনে আনব। এ সিপিএসসি হুইচ হ্যাজ কম্পোজিট স্কোর অফ 60 অর অ্যাবাভ, যাদের কম্পোজিট স্কোর থাকবে 60 বা তার বেশি, 6টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কী কী 6টা ফ্যাক্টর? নেট প্রফিট টু নেট ওয়ার্থ, অর্থাৎ আমার যে মোট সম্পত্তি তার মধ্যে প্রফিট কত শতাংশ, আর্নিংস পার শেয়ার, আমার যে শেয়ার তার প্রতি শেয়ার প্রতি আমার আয় কত এসেছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস টু টার্ন ওভার, অর্থাৎ আমার মোট যে ব্যবসা, যত মূল্যে, যত টাকা মূল্যের ব্যবসা, সেখান থেকে প্রফিট কত ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার আগে, প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস টু টোটাল ক্যাপিটাল, মোট যে বিনিয়োগ মূলধন, অর্থাৎ মোট যে মূল্য বিনিয়োগ, সে মোট বিনিয়োগ মূল্যের মুনাফা কত ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার আগে, ম্যান পাওয়ার কস্ট টু টোটাল কস্ট, মোট যে ব্যয় উৎপাদন চালাতে গিয়ে, তার মধ্যে আমি ওয়েজ বিল কত, অর্থাৎ আমার ওয়ার্কারদের কত টাকা আমি মাইনে দিয়েছি, আমার মাইনের জন্য, আমার ওয়েজের জন্য কত টাকা খরচ করতে হয়েছে, মোট খরচ, ইন্টার সেক্টরাল পারফরমেন্স, অর্থাৎ আমার যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস, তার মধ্যে যে স্টিল সেক্টরস, তার মধ্যে তার পারফরমেন্স কোন জায়গায় আছে। অর্থাৎ আমি আগেই বললাম তোমাকে, যেমন ধরা যাক অয়েল কোম্পানি বিপিসিএল, ইন্ডিয়ান অয়েল, ওএনজিসি, হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে আরম্ভ করে সমস্ত, তাহলে এরা এই যে সেক্টর, ইন্টার সেক্টর অয়েল সেক্টর, এই অয়েল সেক্টর তাদের নিজেদের কি পারফরমেন্স কোন জায়গায় সে দাঁড়িয়ে আছে। ক্রাইটেরিয়া ফর গ্র্যান্ট অফ মিনিরত্ন স্ট্যাটাস, তাহলে নবরত্ন স্ট্যাটাসটা আমরা বুঝতে পারলাম, জায়গাগুলো এইগুলো মনে রাখতে হবে। কী কী দুটো ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করতে হবে? দ্য সিপিএসসি হুইচ হ্যাভ মেড প্রফিট ইন দ্য লাস্ট 3 ইয়ার্স, শেষ 3 বছর যার প্রফিট থাকবে। দ্য সিপিএসসি হুইচ হ্যাভ পজিটিভ নেটওয়ার্থ, যার পজিটিভ নেটওয়ার্থ থাকবে, অর্থাৎ তার সম্পত্তিটা যথেষ্ট পরিমাণ থাকবে পজিটিভ। তাহলে এই দুটো হলে সে মিনিরত্ন। এবার আমরা যেটা জানবো, যেটা আমাদের জানতে হবে, এই মুহূর্তে কতগুলো মহারত্ন, কতগুলো নবরত্ন, কতগুলো মিনিরত্ন আছে। তাহলে আমাদের জানুয়ারি অবধি আমরা তথ্য নিচ্ছি 2020, তাতে মহারত্ন সিপিএসসি কী কী আছে? নাম্বার 1 ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, গেল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। 10টা মহারত্ন মনে রাখতে হবে। কটা মহারত্ন আছে? 10টা। কারা? কারণ তোমার কোয়েশ্চেন্স থাকবে হুইচ ওয়ান ইজ নট আন্ডার মহারত্ন বা হুইচ ওয়ান ইজ নবরত্ন। এই 3টে মহারত্ন দিয়ে একটা নবরত্নের কোম্পানি। নবরত্ন কারা? কতগুলো আছে? ভারত ইলেকট্রনিক্স, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড, এনএমডিসি লিমিটেড, এনএলসি ইন্ডিয়া লিমিটেড, অয়েল ইন্ডিয়া লিমিটেড, পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, রয়্যাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। 14টা, কিন্তু জুন জুলাই আপ টু ডেট যদি আমরা বলি এখানে 16টা, অর্থাৎ মিনিরত্ন থেকে আরও 2টো এখানে ঢুকে গেছে। একটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড, বিএসএন। তাহলে এই জায়গাটা আমরা দিয়ে 16টাকে বলি। মিনিরত্ন ক্যাটাগরি, মিনিরত্ন টোটাল আছে 62। তাহলে মিনিরত্নর মধ্যে কতগুলো আছে জানতে হবে। খুব একটা যে তাদের নামগুলো মিনিরত্ন দেয় না, মূলত দেয় নবরত্ন এবং মহারত্ন। তাহলে আমরা নবরত্ন, মহারত্ন, মিনিরত্নের যে স্ট্যাটাস সেগুলো খুব ভালো করে জানবো, জেনে রাখবো, কারণ পরীক্ষার কোয়েশ্চেন এখান থেকে আসবে, এবং কারা কারা মহারত্ন, কারা কারা নবরত্ন, এইটা জানবো আমরা এই পাঠ থেকে। ওকে,
যদি তোমাদের ভালো লাগে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো। যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রবলেম মিট আপ করার। ভালো করে প্রিপারেশান নাও, সামনে পরীক্ষা আসছে, ঘরে বসে তোমাদের যদি কোনো চয়েস থাকে যে এই টপিকটা আমরা বুঝতে পারিনি, তাও তোমরা লিখে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ক্লাস নিতে। ওকে, থ্যাংক ইউ।